সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের পাঠে আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাগানাটোর, তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা গত সেশন ছিল আমাদের চলক এবং প্রতীক বীজগণিতের প্রাথমিক বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা বীজগণিতের অর্থাৎ অজানা রাশির জগৎ থেকে, অর্থাৎ শিখন অভিজ্ঞতা অজানা রাশির জগৎ, সেখান থেকে আমরা 3 নম্বর সেশন শুরু করব। চলো দেরি না করে আমরা শুরু করি। স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট লেখা আছে। এটি আলোচনা, আজকে আমাদের প্রথম আলোচনা হলো ধ্রুবক। ধ্রুবক কি? আমরা গতদিন চলক আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে চলক কি, চলকের ধর্মগুলি, বৈশিষ্ট্যগুলি কি দেখেছিলাম। চলক তাদের মান কি পরিবর্তনশীল, যে কোনো মান ধারণ করতে পারে। কিন্তু আজকের যে বিষয়টি চলক থেকে, সেটি কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ চলকের মান নির্দিষ্ট নয়। কিন্তু আজকে আমরা শিখব ধ্রুবকের মান হচ্ছে নির্দিষ্ট। তাহলে ধ্রুবকের বৈশিষ্ট্যগুলি কি কি, আমরা প্রথমে সেটির দিকে নজর দিই। ধ্রুবকের বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা দেখো প্রথমে আলোর বিপরীত কি। আলোর বিপরীত নিশ্চয় অন্ধকার, এটি আমাদের সবার জানা। ঠিক একইভাবে দেখো তরলের বিপরীত কি? কঠিন, এটিও আমাদের সবার জানা। প্রতি বছর যে জিনিসপত্রের কেনাবেচা হয় সেগুলো মূল্য কি সবসময় একই রকম থাকে? নিশ্চয়ই না। তারপরের প্রশ্ন দেখো, আলোর বেগ কত? আলোর বেগ পরিবর্তনযোগ্য কিনা? আলোর বেগও কিন্তু আমাদের পরিবর্তনশীল। পরিবর্তনশীল নাও, আলোর বেগ কিন্তু নির্দিষ্ট, এটি কিন্তু পরিবর্তনশীল নয়। আলোর বেগ কখনো পরিবর্তন হয় না। তারপরে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত, এবং তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে শব্দের বেগের কি পরিবর্তন। তোমরা কিন্তু বিজ্ঞান বইতে কিন্তু এগুলো পড়েছো। সেখানে দেখেছো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগ, অর্থাৎ 332 মিটার পার সেকেন্ড, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলে সেই শব্দের বেগ কিন্তু তা থাকে না, সেটি পরিবর্তন হয়ে যায়। তার মানে আমরা দেখছি শব্দের বেগও কিন্তু পরিবর্তনশীল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কেউ পরিবর্তনশীল, কেউ পরিবর্তনশীল নয়। তাহলে যারা পরিবর্তনশীল তাদেরকেই আমরা কি বলছি? ধ্রুবক বা চলক, তাদেরকে আমরা বলছি ভেরিয়েবল বা চলক। আর যারা পরিবর্তনশীল নয় তাদেরকেই আমরা বলবো কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে ধ্রুবকের বিপরীতকে আমরা দেখতে পাচ্ছি, ধ্রুবকের বিপরীত হচ্ছে চলক। চলক যে কোনো মান ধারণ করতে পারে, কিন্তু ধ্রুবক যে কোনো মানকে ধারণ করতে পারে না, তার মান থাকে নির্দিষ্ট। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, আমাদের যে সংখ্যাগুলি আছে, গাণিতিক যে প্রতীকগুলি রয়েছে, অর্থাৎ 1, 2, 3 বা 1, 2, 3, 4, 5, এই মানগুলি কিন্তু নির্দিষ্ট, এরা কিন্তু ধ্রুবক। এক কখনো, আমি যদি একটা জিনিস তোমার কাছে চাই, তুমি কিন্তু আমাকে 2টা দিলে আমি নেব না। আমি কয়টা নেব? একটাই। তার মানে একই থাকে, এক কখনো 2 হয় না। সুতরাং এদের মান কখনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা বলতে পারি যে ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট, ধ্রুবক কখনো পরিবর্তনশীল নয়। আলো চিনলে যেমন অন্ধকারও চিনতে হয়, তেমনি ঠিক একইভাবে চলক চিনলে আমাদেরকে ধ্রুবকও কিন্তু চিনতে হবে। এবং ধ্রুবক সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। চলকের মতো ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়। আমি বারবার যে কথা বললাম। তাহলে আমরা ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে কি? ধ্রুবক হলো পরিমাপযোগ্য একটি রাশি, কিন্তু এর মান পরিবর্তনশীল নয়, এটি অপরিবর্তিত, অর্থাৎ এর মান হলো নির্দিষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এবার কিছু প্রক্রিয়া চিহ্ন নিয়ে, আমাদের বীজগণিতের যে প্রক্রিয়া চিহ্ন, আমরা এবার সেই প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করব। আমরা এবার প্রথমে প্রক্রিয়া চিহ্ন চিনি।
প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখো প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করব। আমাদের প্রক্রিয়া চিহ্নগুলি আগে আমরা পাটিগণিতে যা পড়েছি এখনও কিন্তু আমাদের সেই একই চিহ্ন রয়েছে। যেমন পাটিগণিতে প্রক্রিয়া চিহ্নগুলি ছিল, এটাকে আমরা কি বলতাম, আমরা এটাকে বলতাম প্লাস। পাটিগণিতে আমরা প্লাস নয়, আমরা পাটিগণিতে বলতাম যোগ। এই প্রক্রিয়া চিহ্নকে বলতাম আমরা বিয়োগ। এই প্রক্রিয়া চিহ্নকে বলতাম গুণ। এই প্রক্রিয়া চিহ্নকে বলতাম ভাগ। এই প্রক্রিয়া চিহ্নকে বলতাম বৃহত্তর এবং এই প্রক্রিয়া চিহ্নকে বলতাম ক্ষুদ্রতর। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এই প্রক্রিয়া চিহ্নগুলি কিন্তু দেখতে একই রকম, কাজও এক, কিন্তু ভিন্ন হলো তাদের উচ্চারণে। সেই ক্ষেত্রে আমরা বীজগণিতে কিভাবে এগুলো পড়তে হয় আমরা এবার সেই বিষয়টি দেখব। বীজগণিতে প্রক্রিয়া চিহ্নগুলি পড়তে হয়, পাটিগণিতে যেটিকে বলতাম আমরা যোগ চিহ্ন, বীজগণিতে সেটি পড়তে হয় প্লাস, এবং পাটিগণিতের বিয়োগ চিহ্নকে আমরা বীজগণিতে বলবো মাইনাস, এবং পাটিগণিতের গুণ যে প্রক্রিয়া চিহ্ন ছিল সেই প্রক্রিয়া চিহ্নকে আমরা বলবো বীজগণিতে ইনটু বা ডট। তোমাদের প্রক্রিয়া চিনতে কিন্তু সমস্যা নেই, শুধু একটু উচ্চারণে তোমাদের আলাদা আছে। এবং দেখো যেখানে ছিল পাটিগণিতে ভাগ বলতে, এখন তোমরা সেটাকে বলবে কি, সেটাকে বলবে তোমরা ডিভিশন। একইভাবে পাটিগণিতে যেটাকে বৃহত্তর বলতে, এখন বীজগণিতে এসে তোমরা সেটিকে বলবে গ্রেটার দেন, এবং পাটিগণিতে যেটাকে ক্ষুদ্রতর বলতে সেই প্রক্রিয়া চিহ্নকে এবার বলবে পড়ার সময় লেস দেন। আশা করি এই যে প্রক্রিয়া চিহ্ন, এই প্রক্রিয়া চিহ্ন তোমরা পাটিগণিত এবং বীজগণিতের যে প্রক্রিয়া চিহ্নের পড়ার যে ভিন্নতা, শুধু সেইটুকুই তোমরা এখানে ভালো করে খেয়াল করো। আসলেই চিহ্ন তো প্রক্রিয়া চিহ্নের কাজ কিন্তু একই, আমাদেরকে শুধু পাটিগণিতে কীভাবে পড়তে হলো আর বীজগণিতে কীভাবে পড়তে হয় সেটি কিন্তু তোমাদের এখানে শেখার মূল বিষয়। তাহলে আমরা আরেকবার শিখি। বীজগণিতে আমরা এই প্রক্রিয়া চিহ্নকে কি বলবো, এটাকে বলবো আমরা প্লাস। এই প্রক্রিয়া চিহ্নকে আমরা বলবো মাইনাস। এই প্রক্রিয়া চিহ্নকে আমরা বলবো ইনটু বা ডট। এই প্রক্রিয়া চিহ্নকে আমরা বলবো ডিভিশন। এই প্রক্রিয়া চিহ্নকে আমরা বলবো গ্রেটার দেন, এবং এই প্রক্রিয়া চিহ্নকে আমরা বলবো লেস দেন। বিষয়টি তেমন কোনো কিছু না, খুবই সহজ জিনিস। তোমরা একটু ভালো করে একটু উচ্চারণটা ভালো করে তোমরা একটু পড়বে, তাহলেই তোমাদের মনে থাকবে যে যেটি ছিল পাটিগণিতে যোগ, বীজগণিতে তাকে কি পড়তে হয় প্লাস, পাটিগণিতে যেটি বিয়োগ, বীজগণিতে সেটি কি মাইনাস, পাটিগণিতের যেটি গুণ, বীজগণিতে সেটি হলো ডট বা ইনটু, যেটি ভাগ ছিল সেটিকে পড়বো আমরা এখানে ডিভিশন, যেটি ছিল বৃহত্তম চিহ্ন, এই বৃহত্তর চিহ্নকে আমরা পড়বো এখানে গ্রেটার দেন, ক্ষুদ্রতর চিহ্নকে আমরা পড়বো লেস দেন। খুবই ইজি। আশা করি তোমরা এই বিষয়গুলি এইভাবে সঠিকভাবে তোমরা পড়তে পারবে এবং ব্যবহার করতে পারবে। এবার চলো আমরা এবার প্রক্রিয়া চিহ্নের কিছু প্রয়োগ দেখি। আমরা এই প্রক্রিয়া চিহ্নগুলি ব্যবহার করে কিছু কি লিখব, আমরা কিছু সম্পর্ক তৈরি করব। আমরা সেই সম্পর্কটি একটু দেখি। প্রক্রিয়া চিহ্ন প্রয়োগ। প্রক্রিয়া চিহ্নের প্রয়োগটা আমরা দেখো প্রথমে বাস্তবে আমরা কোথায় কোথায় এই প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করি সেটি আগে প্রথমে আমরা একটু দেখে নিই। দেখো এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্নের ব্যবহার করা হয়। তোমরা একটু লক্ষ্য করো স্ক্রিনে, দেখো কি দেখতে পাচ্ছ, দুটি ব্যাটারি আছে এখানে। দেখো তো ব্যাটারির গায়ে কখনো তোমরা এরকম প্লাস এবং মাইনাস চিহ্ন দেখেছো কিনা, আর যদি না দেখে থাকো অবশ্যই বাসায় যেয়ে তোমরা কিন্তু এই চিহ্নগুলি খেয়াল করবো। ব্যাটারিতে বিভিন্ন তোমাদের রিমোটের ব্যাটারি আছে, খেলনার ব্যাটারি আছে, ইত্যাদিতে তোমরা কিন্তু এই ব্যাটারি ব্যবহার করো। তোমরা ব্যাটারিতে যে দেখবা যে দেখবা যে মাথার দিকে চিহ্ন আছে প্লাস এবং এই নিচের দিকে আছে মাইনাস। এরকম আরও তোমার বাড়িতে ব্যবহারের অনেক উপকরণ রয়েছে, যেগুলোর মধ্যে তুমি কি দেখতে পাবে, এই
প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেখতে পাবে। তো চলো আমরা এবার প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে আমরা একটি ছক পূরণ করি, যেখানে তুমি পড়া এবং কি শিখবে, প্রয়োগ শিখবে, অর্থাৎ সম্পর্ক তৈরি করার জন্য প্রক্রিয়া চিহ্ন, কোন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হয়। শুরুতেই 1 নম্বরে দেখো এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই। এই যে এক্স প্লাস ওয়াই, এই চিহ্ন দিয়ে দেখো আমরা এই প্রক্রিয়া চিহ্নটি দিয়ে আমরা বলছি এক্স প্লাস ওয়াইকে লিখছি প্লাস চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই। এবার আমরা শিখলাম তাহলে প্লাস প্রক্রিয়া চিহ্নের ব্যবহার দেখলাম। এরপরে দেখো আমরা মাইনাসের ব্যবহার দেখব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই লেখা হয় এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে মাইনাস প্রক্রিয়া চিহ্নের ব্যবহার করে কিভাবে লিখতে হয়। এবার দেখো 3 নম্বরে যদি আমরা আসি, 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ আমরা যে ইন্টুর যে প্রয়োগটা সেটি কিভাবে করা হয়। দেখো এখানে 3 ভাবে লেখা আছে, এক্স ইন্টু ওয়াই, এটাও এক্স ইন্টু ওয়াই, এটা এক্স ওয়াই, অর্থাৎ এখানেও এক্স ইন্টু ওয়াই। কিন্তু লেখার ধরন দেখো কয় রকমের, এক জায়গায় দেওয়া আছে প্রক্রিয়া চিহ্ন দিয়ে, এক জায়গায় ডট দিয়ে, এক জায়গায় কোনো চিহ্ন নেই, শুধু পাশাপাশি লিখে। তার মানে এরকম অবস্থা থাকলে, যে এই 3 অবস্থার যে কোনো একটি অবস্থায় থাকলে তুমি অবশ্যই বুঝবে এখানে কোন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই বলবে ইনটু প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে ইনটু কিভাবে ব্যবহার করা হয় সেটি তোমরা শিখলে। এরপরে আসো আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্যে ডিভিশন দিয়ে সম্পর্ক, এক্স ডিভিশন ওয়াই পড়তে হয়, এক্স ডিভিশন ওয়াই। ডিভিশন প্রক্রিয়ার চিহ্ন কিন্তু ব্যবহার করে 2 ভাবে লেখা যায়। দেখো এখানে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে দেওয়া আছে এক্স ডিভিশন ওয়াই, বা এটা কি লেখা যায় এক্স বাই ওয়াই, অর্থাৎ এখানে দুটি কিন্তু ডিভিশন, কিন্তু লেখার ধরন হচ্ছে 2 রকম, একটি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে আরেকটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার না করে লব এবং হর হিসেবে লেখা। তাহলে আমরা এখানে ডিভিশনকে 2 ভাবে লিখতে হয়। তাহলে এরকম যে যে জায়গায় দেখব আমরা দেখেই যেন চিনতে পারি যে এখানে ডিভিশন, এটি হচ্ছে ডিভিশন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা আছে। এরপরে আমরা যাব নাম্বার 5, যেখানে আমরা ইনটুর ব্যবহার দেখব আরেকটা। দেখো এখানে এক্স ইন্টু 5, অর্থাৎ এখানে ছিল চলক, চলকের গুণ, এখানে দিয়েছে চলক এবং ধ্রুবপদের মানে ধ্রুবকের গুণ। চলক এবং ধ্রুবক যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই 3 ভাবেই লিখতে পারি, যেমন এক্স 5 ওয়াই ইন্টু এক্স ইন্টু 5, এবং এখানেও লিখতে পারি 5 ইন্টু এক্স, মানে 5x লিখতে পারি। কিন্তু কখনোই আমরা x5 লেখা হবে না, বা আমরা কখনো লিখব না। অর্থাৎ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথমে আমরা সংখ্যা প্রতীককে ব্যবহার করব, পরে আমরা অক্ষর প্রতীক দিব। কখনোই আমরা আগে অক্ষর প্রতীক পরে সংখ্যা প্রতীক ব্যবহার করে গুণ লিখব না। তাহলে আমরা লিখব কিভাবে, আমরা লিখব ঠিক এইভাবে, আগে সংখ্যা প্রতীক তারপর অক্ষর প্রতীক, অর্থাৎ 3x 5 10y 9z ইত্যাদি এই হিসাবে লিখব। এরপরে দেখো আছে এক্স ও ওয়াইয়ের চেয়ে বৃহত্তর, অর্থাৎ আমরা এটি যদি চিহ্নের মাধ্যমে লিখি তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, আমরা দেখো প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে লিখেছি। এবং আরেকটি এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আছে এরকম, এক্স ওয়াইয়ের চেয়ে ক্ষুদ্রতর বা ছোট, তখন আমরা লিখব এক্স লেস দেন ওয়াই। তাহলে আমরা দেখো প্রত্যেকটি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করেই কিন্তু তোমাদেরকে এই ছকে কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়টি কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে, এবং তোমাদের পাঠ্য বইতে এই ছকটি আছে। তোমরা সেখানে এই ছকটি কিন্তু তোমরা কি করবা, অবশ্যই দেখে ভালো করে তোমরা কিন্তু একটু প্রয়োগগুলি কিভাবে করতে হয়। আসলে খুবই সহজ। আমরা এর আগে শুধু একটা জিনিস আমাদেরকে দেখতে, ভাগ এবং গুণ লেখার সময় আমাদেরকে কিভাবে লিখতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের প্রক্রিয়া চিহ্ন প্রয়োগ কিভাবে করতে হয়। এবার আমরা যাব আমাদের আরেকটি নতুন জিনিস, সেটি হলো বীজগাণিতিক রাশি। আমরা কিন্তু এই বীজগাণিতিক রাশি শেখার আগে আমরা একটু পাটিগণিতের দিকে তাকাই। আমরা কিন্তু পাটিগণিতে সংখ্যার গল্পে আমরা কিন্তু এরকম অনেক 2 বা ততোধিক
অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে কিন্তু অসংখ্য আমরা গাণিতিক সম্পর্ক তৈরি করেছিলাম। যেমন দেখো এখানে দুইটি গাণিতিক সম্পর্ক লেখা আছে। একটা আছে 3 যোগ অর্থাৎ 3 যোগ 4 গুণ 5 বিয়োগ হচ্ছে কত 6। আবার দেখো এখানে একটি সম্পর্ক লেখা আছে, দেখো এখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে, আর এখানে দেখো বন্ধনী ব্যবহার করেছে। এখানে দেখো কোনো বন্ধনী ব্যবহার নেই, কিন্তু দেখো কিভাবে লেখা আছে 100 বিয়োগ 25 যোগ 8 ভাগ হলো 7। অর্থাৎ দেখো প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করেই কিন্তু দুটি গাণিতিক সম্পর্ক লেখা আছে। কিন্তু এখানে শুধু দেখো সংখ্যা প্রতীক ব্যবহার করা আছে। এবার আমরা বীজগাণিতিক রাশি যদি লিখি তাহলে সেখানে আমরা কিভাবে লিখবো আমরা সেই বিষয়টি একটু দেখি। একইভাবে বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় যা বীজগাণিতিক রাশি হিসেবে আমরা জানি। এক কথায় মানে একটি কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। এক বা একাধিক চলক, এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা দেখো এখানে শুধুই মানে পাটিগণিতে সবই সংখ্যা প্রতীক দিয়ে লিখলাম, কিন্তু বীজগণিতে লিখতে হলে সংখ্যা প্রতীক থাকবে, চলক থাকবে। তবে অবশ্যই আমাদেরকে এক বা একাধিক অবশ্যই এই রাশিতে কি থাকতে হবে, চলক থাকতে হবে। যেমন ধরো এখানে লেখা আছে x প্লাস ওয়াই, এখানে কয়টি চলক আছে, দুইটি চলক, এখানে কিন্তু কোনো ধ্রুবক নেই। আবার দেখো এখানে আছে 2x মাইনাস 5, এখানে দেখো ধ্রুবকও আছে, চলকও আছে। আবার এখানে দেখো x ডিভিশন 2y প্লাস xy, এখানে দেখো প্রক্রিয়া চিহ্ন ডিভিশন এবং প্লাস ব্যবহার করা আছে, সাথে এখানে দেখো ধ্রুবপদ ব্যবহার করা আছে এবং একাধিক চলকও ব্যবহার করা আছে। সুতরাং এরা প্রত্যেকেই হচ্ছে এখানে বীজগাণিতিক রাশি। আশা করি বীজগাণিতিক রাশি এবং পাটিগণিতের যে সম্পর্ক এবং পাটিগণিতে যে সম্পর্কগুলি লেখা হয় শুধু কিসের মাধ্যমে লেখা হয়, শুধু সংখ্যা প্রতীকের মাধ্যমে। আর বীজগণিতে অবশ্যই অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক সমন্বয়ে তৈরি করতে হয় কি বীজগাণিতিক রাশি। তবে মনে রাখতে হবে আমরা যদি ধ্রুবপদ ব্যবহার নাও করি তাহলে অবশ্যই এক বা একাধিক চলক কিন্তু আমাদের বীজগাণিতিক রাশিতে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বীজগাণিতিক রাশি সম্বন্ধে জানলাম। তাহলে চলো এবার তোমাদের জন্য কিছু কাজ আছে, আমরা দেখি তোমাদের জন্য কি কাজ। তোমাদের জন্য জোড়ায় কাজ। কাজটি হলো কি, একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লেখো। তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি সংশোধন করো। প্রয়োজনে তোমরা শিক্ষকের সহায়তা নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কাজটি কি করবে, জোড়ায় করবে। এই যে এরকম চলক এবং ধ্রুবক এবং প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে তোমরা কিন্তু কমপক্ষে কয়টি 10টি বীজগাণিতিক রাশি লিখবে এবং তোমরা পরস্পরের খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি ধরবে। যদি তোমাদের ভুল ত্রুটি ধরতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তোমরা তোমাদের শিক্ষকের শরণাপন্ন হবে। আশা করি তোমরা তোমাদের জোড়ায় কাজটি করতে পারবে। তোমরা জোড়ায় কাজ শুরু করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু আমাদের এই একেবারেই পাঠের শেষ দিকে চলে এসেছি। তোমাদের জোড়ায় কাজ তোমরা করতে পেরেছো আশা করছি। তাহলে এবার আমি তোমাদের জন্য দিব তোমাদের ছোট্ট একটু বাড়ির কাজ। তোমরা একটু তোমাদের বইটা বের করো। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 152 এবং 53 মধ্যে ছক আছে। ছক নম্বর হচ্ছে 4। এই ছকটি কিন্তু তোমাদেরকে আগামী ক্লাসে বা আগামী সেশনে আসার পূর্বেই তোমাদেরকে পূরণ করে নিয়ে আসতে হবে এবং এনে তোমরা শিক্ষকের কাছে সেটি কি করবে, জমা দেবে। তোমাদের বাড়ির কাজটি কিন্তু দেখো এই রকম।
দেখো তোমাদের বাড়ির কাজে আছে তোমার বাবার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। এবার এই যে গাণিতিক বাক্যটা বা যে সমস্যাটা আছে এটা তুমি কি করবা, বীজগাণিতিক রাশি অথবা পাটিগণিত সম্পর্ক তুমি এখানে লিখতে পারো এবং তুমি এখানে তার যৌক্তিক ব্যাখ্যা দিবে পাশে। তারপরে 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা এত টাকা কম, তুমি এখানে এই সম্পর্কটা মানে এখানে বীজগাণিতিক রাশির মাধ্যমে তুমি সেটি কিন্তু এখানে উপস্থাপন করবে, লিখবে এবং তার সপক্ষে তুমি অবশ্যই যুক্তি দেবে। তারপরে বলছে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ, শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। শিলার দাদার বয়স কত? এই যে সমস্যাটি, এই সমস্যাটির গাণিতিক যে রাশি অর্থাৎ বীজগাণিতিক যে রাশি অথবা পাটিগণিত যে সম্পর্ক সেটি তুমি এই ছকের এই ঘরে লিখবে এবং তোমার লেখার পক্ষে তোমাকে কিন্তু এখানে অবশ্যই যুক্তি দিতে হবে। তারপরে দেখো আরও আছে তোমাদের ছকে কি, তোমাদের ছকে আছে এরকম একটি দেখো চিত্র দেওয়া আছে, সেখানে প্রতিটি বাক্সে 50টি করে আপেল আছে। যদি আপেল থাকে 50টি করে তাহলে মোট এখানে কয়টি আপেল আছে সেই সম্পর্কটি তুমি এখানে কি করবে, বীজগণিত অথবা ওই আগের মতো করেই লিখবে। এবার দেখো কোনো এক মহাসড়কে বাসের গতি ঘন্টায় ছিল, বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটারের বেশি। এই সম্পর্কটি তুমি এখানে বীজগাণিতিক রাশির মাধ্যমে লিখবে এবং তার গাণিতিক যুক্তি দিবে, মানে তোমার যুক্তি থাকতে হবে বা ব্যাখ্যা। এবার দেখো একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ এখানে লিখবে। তারপরে নাফিসার পরিমাণ মতো পানির গুঁড়া ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো, সম্পর্কটি লিখবে। 10টি খাতা 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম এখানে তোমাকে লিখতে হবে। আমেনার কাছে কিছু চকলেট আছে, লিনিয়ার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে। লিটনের কাছে আছে 60টি চকলেট, 3 জনের কাছে মোট কতগুলো চকলেট আছে। এই ছিল তোমাদের বাড়ির কাজ। তোমরা ছকটি দেখবে তাহলেই বুঝতে পারবে যে তোমাদের ছকে কি কি আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এই পর্যন্তই। আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় এখানেই পাঠ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।